আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকে ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি অধ্যায় 4 পর্যায় সারণীর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমাদের ক্লাস নাম্বার 1, মানে আমরা এখনো 4 নাম্বার অধ্যায়তেই আছি। গত ক্লাসেও আমরা ক্লাস নাম্বার 1-এই ছিলাম, সেটা পার্ট নাম্বার 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা কতগুলো টপিকস আমি লিখেছিলাম যেগুলো নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। সেখান থেকে আমাদের 4 নাম্বার আলোচনা পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল। যারা গত ক্লাসটা মিস করে গেছো বা স্কিপ করেছো তারা এর আগের ক্লাসটা আগে দেখে নিবে, তারপর পার্ট 2টা দেখবে, তাহলে তোমাদের আলোচনার ধারাবাহিকতা ঠিক থাকবে, ঠিক আছে? এবং ধরতে পারবে যে আমরা কতটুকু কিভাবে এগোচ্ছি, ঠিক আছে? আমরা আজকে দেখো আমি কি লিখেছি বোর্ডে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। যদিও এই টপিকটা আমি 6 নাম্বার আলোচনার মধ্যে আমি রেখেছিলাম, তার আগে আমার ছিল হচ্ছে মৌলের ব্যতিক্রম কিছু ধর্ম, সেটা নিয়ে আমার আগে আলোচনা করার কথা ছিল। যেহেতু মৌলের পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস এবং একটু হিউজ এলাবোরেট, এটাকে একটু ভেঙে বোঝানোর প্রয়োজন আছে, তাই আমি এটাকে আগে সিলেকশন করলাম। এটা যদি শেষ হওয়ার পরে আমি মৌলের ব্যতিক্রম ধর্মটা তখন আমি ছোট করে বুঝিয়ে দিব, ঠিক আছে? ওটা বেশি একটা সময়ের ব্যাপার না, বাট এই ক্লাসটা আমার খুব ইম্পর্টেন্ট এবং এটাকে একটু এলাবোরেটলি তোমাদের জন্য বোঝাতে হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দেই। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আগে আমরা বুঝি যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি। দেখো, তোমরা পর্যায় সারণী দেখেছো, তোমাদের বইয়েও আছে একটা পর্যায় সারণীর ছবি। সেই পর্যায় সারণীর মধ্যে এক থেকে বাম থেকে ডানে কিছু মৌল গেছে এবং উপর থেকে নিচে গ্রুপের দিকে উপর থেকে নিচে মৌল গেছে। এখন বাম থেকে ডানের দিকে যখন মৌলগুলো ক্রমান্বয়ে যায়, সেক্ষেত্রে ধর্মের কিছু পর্যায়ভিত্তিক পরিবর্তন সাধিত হয় এবং উপরে গ্রুপ থেকে নিচের দিকে নামার সময় কিছু পর্যায়ভিত্তিক ধর্মের পরিবর্তন ঘটে। সেই ধর্মের সেটাকেই বলবে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, মানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়ক্রমিক ভাবে ধর্মের পরিবর্তন ঘটে, এটাই হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। সেই ক্ষেত্রে তোমাদের বই যে কটা টপিক দেওয়া আছে সেটা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের বই ধারাবাহিকভাবে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে আমি সেগুলো একটু বলি। প্রথম হচ্ছে ধাতব ধর্ম, ধাতব এবং অধাতব ধর্ম, তারপর পরমাণুর আকার, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন আসক্তি, তারপর তড়িৎ ঋণাত্মকতা। এছাড়াও আছে সক্রিয়তা, সাথে অ্যাড থাকবে। তো আমি যেই টপিকসগুলো থেকে বেশি বেশি বোর্ডে প্রশ্ন রিপিট হচ্ছে বা প্রশ্ন বেশি ওখান থেকে আসছে, সেই টপিকসগুলো থেকে আগে আমি আলোচনা করা শুরু করে দিব। তো প্রথমেই আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে পরমাণুর আকার। প্রথমে আমি আলোচনা করব হচ্ছে পরমাণুর আকার নিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে আমি পর্যায় সারণীর একটা পর্যায় এবং একটা গ্রুপের মৌল আমি আগে একটু লিখবো। আমি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌলগুলো আমি একটু লিখছি। দেখো, তৃতীয় পর্যায়ের মৌল, প্রথমে আমি সোডিয়াম থেকে শুরু করলাম। সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর হচ্ছে আর্গন। আর নিচের দিকে হচ্ছে গ্রুপ, হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ, ক্ষার ধাতুর গ্রুপ। আমি একটু এই পাশে লিখি, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আচ্ছা আচ্ছা, আমরা অরবিটাল চিত্র এখনো পর্যন্ত আমরা হয়তো দেখি নেই বা অনেকে জানি চিত্র সম্পর্কে। সেখানে হচ্ছে প্রতি শক্তি স্তরে যে কিভাবে
ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে সেটা চিত্র আকারে মানে অরবিটাল সাহায্যে আমরা চিত্র আকারে দেখাই। তো আমি একটু চিত্র এগুলোর ক্ষেত্রে এঁকে নিচ্ছি। প্রথমে আমি সোডিয়ামের ক্ষেত্রে আমি আঁকতেছি। সোডিয়ামের কত 11টা, তাই তো? সোডিয়াম হচ্ছে 11 নম্বর, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তার মানে প্রথম স্তরে থাকবে হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই প্রথম স্তরে নিউক্লিয়াসের ভিতরে থাকবে 11টা প্রোটন। তাহলে প্রথম স্তরে থাকবে হচ্ছে 2টা, দ্বিতীয় স্তরে থাকবে হচ্ছে 8টা, আর 2টা হচ্ছে 10টা, 8টা আর 2টা হচ্ছে 10টা। তার মানে সর্বশেষ স্তরে আরো একটা যাবে। এরপরে আমি আঁকতেছি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। ম্যাগনেসিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 12, ভিতরে 12টা প্রোটন আছে। এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও 3টা স্তর, বারোটা প্রোটন, একটা প্রথম স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 1টা, 2টা, 3টা, 4টা, তারপর 5টা, তারপর 6টা, তারপর 7টা, তারপর 8টা। শেষ স্তরে যাবে হচ্ছে 2টা। এটা ম্যাগনেসিয়ামের, এটা সোডিয়ামের, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের। তারপর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সর্বশেষ স্তরে হচ্ছে 1, সর্বশেষ স্তরে হচ্ছে 3টা, 1টা, 2টা, 3টা। ভিতরেরটা আমি আর আঁকালাম না, ভিতরে একই পরিমাণ যাবে। প্রোটন আছে এখানে 13টা প্রোটন, পজিটিভ চার্জ, ঠিক আছে। আর দেখাচ্ছি আমি ক্লোরিনেরটা। এটা তো অ্যালুমিনিয়ামেরটা, এখানে তো আর জায়গা নেই, তার মানে সিলিকনের ক্ষেত্রে সর্বশেষ স্তরে থাকবে 4টা, ফসফরাসের ক্ষেত্রে থাকবে হচ্ছে 5টা, সালফারের ক্ষেত্রে 6টা। এভাবে করে সর্বশেষ স্তরে ইলেকট্রন করে একটা করে বাড়বে। ক্লোরিনেটটা আমি দেখাচ্ছি। ক্লোরিনেটটা 1টা, 2, 1, 2, 3। সর্বশেষ স্তরে ক্লোরিনে থাকবে 1টা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7। দেখো, ঠিক আছে। আমার উদ্দেশ্য হচ্ছে লাস্ট স্তরে কয়টা আছে সেটা জানা। লাস্ট স্তরে দেখো এখানে 1টা আছে, এখানে 2টা আছে, এখানে 3টা আছে, 1টা, 2টা, 3টা, ওখানে আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আমি কিন্তু মাঝখানে গুলো দেখিনি, আমি ওইটা ক্লোরিনটা দেখিয়েছি। আর আর্গনের সর্ববহিস্থ স্তরে আছে হচ্ছে 8টা, যেহেতু ক্লোরিনের 7টা, আর্গনের 8টা, এবং 8টা থাকার কারণে আর্গন হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল। মানে এটা নিষ্ক্রিয় গ্যাসে, এই জন্যই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তাদের অবস্থান। কারণ হচ্ছে সর্বশেষ স্তরে অষ্টক পূর্ণ থাকা, মানে 8টা যদি থাকে তার মানে সেটা হচ্ছে একটা স্টেবল, তার ওটাতেই সে সন্তুষ্ট, 8টার বেশি তার লাগছে না, ঠিক আছে, পরিপূর্ণ আছে সে, তার সর্বশেষ 8টা পূরণ করে সে পরিপূর্ণ আছে। এই জন্য এগুলো হচ্ছে স্টেবল মৌল, এগুলো হচ্ছে, এই জন্য এগুলো সবগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থানে তাদের সবার স্থান। তারপর দেখো উপর থেকে নিচে যেতে গেলে আমি বাম থেকে ডানে যখন গেছি দেখলাম যে স্তর সংখ্যা আমার একই আছে, প্রত্যেকটা 3টা করে স্তর আছে, কিন্তু প্রত্যেকটা 3টা করে একটা করে ইলেকট্রন সেখানে বেড়ে গেছে। এটা একটা আমি ক্লু, এটা আমি দেখলাম, ঠিক আছে। তারপর উপর থেকে নিচে গেলে আমি একটু দেখি উপর থেকে নিচে গেলে কি হচ্ছে। আমি পটাশিয়ামেরটাকে দেখাচ্ছি। 1, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তার মানে 19টা প্রোটন ভিতরে আছে। তার মানে 1টা স্তর, 2টা, 3টা, এই 4টা, 1, 2, 3, 4। সর্বশেষ স্তর আছে 1টা। যেহেতু এগুলা একই গ্রুপের মৌলসমূহের সর্ববহিস্থ স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকবে, ঠিক আছে।
তাহলে সোডিয়ামের একটা ছিল, পটাশিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ স্তরে একটা, কিন্তু স্তর সংখ্যা একটা বেড়ে গেছে। কয়টা হয়ে গেছে? স্তর সংখ্যা একটা বেড়ে হয়ে গেছে 4টা। স্তর সংখ্যা একটা বেড়ে হয়ে গেছে 4টা। ঠিক আছে, স্তর সংখ্যা একটা বেড়ে 4টা। এবার এটা হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে, যেহেতু জায়গা নেই আমি পাশে রুবিডিয়ামেরটা দেখাচ্ছি। একটা রুবিডিয়াম আছে 37, তো 37টা প্রোটন দিলাম। 1 2 3 4 5। রুবিডিয়ামের শেষ স্তরে থাকবে একটা, যেহেতু এগুলো একই গ্রুপের। সোডিয়ামের যেহেতু আছে, দেখো আমি এভাবে দেখাচ্ছি, কিন্তু তোমরা খাতার মধ্যে কিন্তু বরাবর মানে নিচে নিচে চিত্রগুলো আঁকবে, ঠিক আছে? আমি আর সিজিএমেরটা দেখালাম না। সিজিএমের তার মানে থাকবে হচ্ছে কয়টা সর্ববহিস্থ স্তরে, এটা আছে রুবিডিয়ামের আছে 5টা, তাহলে সিজিএমের আরেকটা বের হবে 6টা। সিজিএমের সর্ববহিস্থ স্তরে কয়টা থাকবে? একটা থাকবে, যেহেতু এগুলো সবই হচ্ছে গ্রুপ নাম্বার, সবই গ্রুপ একই গ্রুপের মৌল, সেজন্য সর্ববহিস্থ স্তরে সবার ইলেকট্রন সংখ্যা একই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। এখন কথা হচ্ছে পরমাণুর আকার আমার কিভাবে এখানে এই ধর্মটা আমার কিভাবে পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে, এটা হচ্ছে আমার মূল বিষয় বুঝার। দেখো আমি কি করছি, বাম থেকে ডানে গেলাম, সেখানে এক ধরনের দেখলাম, এবং উপর থেকে যখন নিচে মানে গ্রুপ ওয়াইজ যখন উপর থেকে নিচে গেলাম, এটা হচ্ছে গ্রুপ 1। উপর থেকে যখন নিচে গেলাম তখন এক ধরনের দেখলাম। ক্লিয়ার? এখন কি জিনিসটা কি হলো, বাম থেকে ডানে যখন গেলাম তখন দেখলাম যে এক পর্যায় সেল সংখ্যা, এবার বলি এক্ষেত্রে আমার পর্যাবৃত্ত পরিবর্তনটা কিভাবে হচ্ছে। দেখো আমরা কি জানি, প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা মানে তার ভিতরে প্রোটন হচ্ছে 11টা আছে, এবং ইলেকট্রনও কত? 11টা ইলেকট্রন, তাই তো? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর কি 11। সর্ববহিস্থ স্তরে একটা করে ইলেকট্রন প্রত্যেকটার মধ্যে অ্যাড হচ্ছে। এখন প্রোটন এবং ইলেকট্রন যেহেতু বিপরীত আধান বিশিষ্ট, তার মানে প্রোটন ইলেকট্রনকে নিজের দিকে সবসময় টানে, একটা আকর্ষণ বলে। প্রোটনগুলো 11টা প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের ভিতরের প্রোটন আর বাহিরের ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ অল টাইম থাকে। তো এই আকর্ষণের ফলে কি করে, ইলেকট্রনটা প্রোটনের দিকে আসার চেষ্টা করে, মানে ধাপিত হয়ে থাকে বা ধরে রাখে, প্রোটন তার দিকে তাকে আকর্ষণ করে ধরে রাখে। ঠিক আছে, এই আকর্ষণ বলটা প্রত্যেকটা ইলেকট্রন প্রতিটা এখানে তো কোনো স্তর সংখ্যা বাড়ছে না, একই ধরনের স্তর আছে প্রত্যেকটায় 3টা করে সেল আছে। 3টা করে সেল মানে 3টা করে স্তর, 1টা 2টা 3টা। সেল সংখ্যা বাড়ছে না, কিন্তু প্রতিটা সেলে একটা করে ইলেকট্রন বাড়ছে। এতে করে কি হচ্ছে, প্রোটনের আকর্ষণটাও তত বেশি বেড়ে যাচ্ছে সেই ইলেকট্রনের প্রতি। ঠিক আছে, সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, প্রোটনটা অনেক জোরে তাকে আকর্ষণ করতে পারছে, প্রোটনের আকর্ষণটা অনেক বেশি বেড়ে গেছে একটা করে ইলেকট্রন বাড়ার ফলে। যেহেতু ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ আছে, ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, এক্ষেত্রে এই কারণে একটা করে ইলেকট্রন বাড়ার ফলে এই ক্ষেত্রে প্রোটন ইলেকট্রনের প্রতি যতটা আকর্ষণ দেখাচ্ছে বা যতটা তাকে টানতে পারছে, একদম ক্লোরিনের ক্ষেত্রে দেখো সর্ববহিস্থ স্তরে 7টা, মানে কি ইলেকট্রন বেড়ে গিয়ে 7 হয়েছে। সেখানে ইলেকট্রন সংখ্যা বেশি বেড়েছে, তার মানে সেখানে প্রোটন বেশি করে আকর্ষণ করতে পারছে। সেই আকর্ষণের ফলে কি হচ্ছে, ইলেকট্রনের আকারটা টানের ফলে, টান দিচ্ছে যে নিজের দিকে আকর্ষণ করতেছে, টানের ফলে কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। যত বেশি ইলেকট্রন বাড়তেছে ততই প্রোটন তাকে টানতে পারছে, এবং ততই সেই পরমাণুর সেই আকারটা কি হচ্ছে, ক্ষেপে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। এই কারণেই পর্যায় সারণীর বাম থেকে ডানে যখন যাওয়া হয়, তখন মৌলসমূহের পরমাণুর আকার বা পারমাণবিক আকার কি করে, কমতে থাকে। এবং উপর থেকে নিচে যখন যায়, মানে হচ্ছে গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে যখন যেতে থাকে, তখন একটা করে ইলেকট্রন সর্বস্থ একটাই থাকে, কিন্তু সেল সংখ্যা একটা বেড়ে যায়, মানে হচ্ছে প্রোটন থেকে মানে নিউক্লিয়াস থেকে বাহিরের স্তরটা একটু দূরে সরে যায়। তাহলে নিউক্লিয়াসের ভিতর যে প্রোটন আছে, যেটা আকর্ষণ করবে ইলেকট্রনকে, তার বাহিরের সেলটা দূরে যাওয়ার ফলে তার আকর্ষণটা কিছুটা কমে যাবে না, তার বাহিরের সেলের প্রতি তার আকর্ষণটা কিছুটা কমে যাবে। এই কারণেই গ্রুপ 1 এর প্রথম মৌলটা যেখানে 3টা স্তর আছে, সেটা
সেইখানের নিউক্লিয়াসের প্রোটন যেভাবে ইলেকট্রনকে আকর্ষণ করতে চাইবে বা আকর্ষণ করতে পারবে, সেই ক্ষেত্রে একটা স্তর বেড়ে যাওয়ায় তার দূরত্ব বেড়ে গেছে। এই কারণে সেই প্রোটনটা বাহিরে সেই ইলেকট্রনকে তত বেশি আকর্ষণ সে করতে পারবে না। এই কারণে কি হচ্ছে, একটা করে স্তর বাড়ার ফলে গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে নামার ফলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি আমরা বুঝলাম, বাম থেকে কোনো পরমাণু পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমতে থাকে এবং উপর থেকে নিচে, গ্রুপের উপর থেকে নিচে নামতে থাকলে পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে। এটাই হচ্ছে এইখানে পর্যাবৃত্ত ধর্মের চেঞ্জ, মানে পরমাণুর আকারের ক্ষেত্রে এটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্মের ক্ষেত্রে চেঞ্জ। কি হবে, পরমাণুর আকার বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন কি হচ্ছে, কমে যাচ্ছে। এবং উপর থেকে যখন নিচে যাচ্ছে তখন পরমাণুর আকার প্লাস বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার আমি সক্রিয়তার ক্ষেত্রে বলি, পরমাণু আকারটা আমার বোঝা শেষ, এবার আমি সক্রিয়তার ক্ষেত্রে বলি। সক্রিয়তা মানে কি, কোন মৌল তার সর্ববহিঃস্থ স্তর থেকে কোন ইলেকট্রনকে যত সহজে সে দিয়ে দিতে পারবে, সেই মৌলটা হচ্ছে তত বেশি সক্রিয়, যত আগে সে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। এখন কোন গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার সময় যে সেল সংখ্যা বাড়ার ফলে যে নিউক্লিয়াস থেকে তার বাহিরের সেলের দূরত্বটা বেড়ে যাচ্ছে, এতে করে কি হচ্ছে, প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণটা কমে যাচ্ছে। প্রোটনের সাথে ইলেকট্রন যত আকর্ষণ কমবে, বাহিরের সেলটা তত নড়বড়ে অবস্থা থাকবে, মানে তা অত ঢিলেঢালা অবস্থা থাকবে, অত টাইট থাকবে না। মানে প্রোটনের সাথে আকর্ষণটা যত কম থাকবে, তাকে অপসারণ করা বা তাকে বের করে দেওয়া তত বেশি সহজ হয়। সেই ক্ষেত্রে উপর থেকে, গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় কি হয়, সক্রিয়তা বাড়তে থাকে। যেহেতু সেল সংখ্যা একটা করে বাড়তে থাকে, সেজন্য সক্রিয়তা বাড়তে থাকে। সিমিলারলি বাম থেকে যখন ডানে যেতে থাকে তখন যেহেতু পরমাণুর আকার ছোট হয়ে যায়, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে বাহিরের সেলটা, মানে প্রোটনের সাথে ইলেকট্রন আকর্ষণ অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে বাহির থেকে একটা ইলেকট্রন অপসারণ করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্যই হচ্ছে বাম থেকে ডানে গেলে সেই মৌলটার সক্রিয়তা তত কমতে থাকে, মানে মৌলটা ইলেকট্রনকে তত দ্রুত সে ছাড়তে পারবে না, যতটা হচ্ছে পর্যায় সারণীর প্রথম একই পর্যায়ের প্রথম মৌলটা পারবে, লাস্টেরটা সেভাবে পারবে না। ঠিক আছে, ওকে। তার মানে সক্রিয়তার ক্ষেত্রে আমরা দেখছি বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কমছে এবং উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়ছে। এটা কি সক্রিয়তা, এটা কি পরমাণুর আকার। ঠিক আছে, কিভাবে কমছে আমি দেখি, পরমাণুর আকারটা আমি লিখি। পরমাণুর আকার ধরো এটা থাকতেছে 2.23 অ্যাংস্ট্রম। পরমাণুর আকার, যে কোনো আকারকে আমরা কি করি, অ্যাংস্ট্রমে প্রকাশ করি। 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার অথবা 10⁻⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সোডিয়ামে যখন 2.23 অ্যাংস্ট্রম থাকে, ম্যাগনেসিয়ামে থাকবে হচ্ছে 1.82 অ্যাংস্ট্রম, অ্যালুমিনিয়ামের হচ্ছে 1.72 অ্যাংস্ট্রম, সিলিকনের হচ্ছে 1.46 অ্যাংস্ট্রম, ফসফরাসের হচ্ছে 1.23 অ্যাংস্ট্রম, সালফারের হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম, ক্লোরিনের হচ্ছে 0.97, আর্গনের হচ্ছে 0.9। ঠিক আছে, এই হচ্ছে তাদের, আমি কি বলেছি, এই হচ্ছে তাদের পারমাণবিক আকার যে কমছে সেটা পরিমাণ আর কি। এই পরিমাণটা দেখলে আমরা বুঝতে পারতেছি কতটুকু পরিমাণ যে প্রত্যেকটাই কমছে। ঠিক আছে, ওকে। দেখো সক্রিয়তার ক্ষেত্রে উপর থেকে নিচে হচ্ছে বাড়ছে, নিচ থেকে উপরে কমছে। গ্রুপ 1 এর ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম, ফ্রান্সিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন। এই ক্ষেত্রে এখান থেকে এই পাশে যখন যাচ্ছে তখন হচ্ছে সক্রিয়তা বাড়তেছে।
সক্রিয়তা বাড়তেছে। তবে একমাত্র ব্যতিক্রম হচ্ছে গ্রুপ 17, মানে হচ্ছে হ্যালোজেন মৌলের যে গ্রুপটা, সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে সক্রিয়তার ক্ষেত্রে। সেই গ্রুপের ব্যতিক্রম হচ্ছে সেখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন এভাবে কি হচ্ছে এই পাশ থেকে গেলে সক্রিয়তা মানে উপর থেকে নিচে যখন গ্রুপ ওয়াইজ নামতেছে তখন সেই ক্ষেত্রে সক্রিয়তা কমতেছে, অন্য ক্ষেত্রে হচ্ছে সক্রিয়তা বাড়তেছে উপর থেকে নিচে, গ্রুপের ওয়াইজ উপর থেকে নিচে নামলে। ঠিক আছে, ওকে। এই ভিত্তিক কোশ্চেন আসে, বিভিন্ন ব্যতিক্রমী কোশ্চেন গুলো আসে হচ্ছে যেগুলা ব্যতিক্রম ধর্ম বহন করে। তার মানে এই ক্ষেত্রে এটার ভিত্তিতে অনেক বেসিসে কোশ্চেনও হয়। দেখো, একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে খুব বেশি পরিমাণ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে আয়নীকরণের শক্তি এবং ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তিকে ইংলিশে বলা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, যেটাকে আমরা আইই দিয়েও সংক্ষেপে প্রকাশ করতে পারবো। আর ইলেকট্রন আসক্তির ইংরেজি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, যেটাকে আমরা ইএ দিয়ে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে আয়নীকরণ শক্তি কি, আগে আমাকে সেটা জানতে হবে, তারপরে না আমি এটার পর্যাবৃত্ত ধর্মটা আমি ব্যাখ্যা করতে পারবো। আয়নীকরণ শক্তি বলতে দেখো, আমি এখানে একটা মৌল লিখলাম লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, মানে 1s2 2s1, মানে হচ্ছে সর্ববহিস্থ স্তরে লিথিয়ামের দেখো কয়টা, একটা ইলেকট্রন আছে। এখন কোন মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি দেখতে পাই, তার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বুঝতে পারি যে সর্ববহিস্থ স্তরে কয়টা করে ইলেকট্রন আছে। এই যে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন, এই ইলেকট্রনকে যদি আমি সরাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বাহির থেকে বহিস্থ এই ইলেকট্রনকে সরাতে গেলে আমাকে বাহির থেকে একটা বল প্রয়োগ করতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে, এবং সেই শক্তিটা তুমি যদি কোনো মৌল কঠিন অবস্থা থাকে সেটা তুমি পারবে না, সেটাকে কি করতে হবে, তোমার গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। কি হতে হবে, তোমার গ্যাসীয় অবস্থা থাকতে হবে। এটা যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে তুমি ওই মৌলের বাহিরের স্তর থেকে তুমি ইলেকট্রনকে অপসারণ করতে পারবে, এবং এই অপসারণ করতে গিয়ে তোমার যে শক্তিটা প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, এবং অপসারণ করে তাকে তোমার ধনাত্মক আয়নে পরিণত করতে হবে। এই যে ধনাত্মক আয়নে তুমি পরিণত করবে, এই ধনাত্মক আয়নে পরিণত করতে গিয়ে তোমার যে এনার্জিটা তোমার প্রয়োজন হবে সেটাকেই বলা হবে কি, আয়নীকরণ শক্তি। যেমন সোডিয়াম 11, 1s2 2s2 2p6 3s1, এই ক্ষেত্রেও কিন্তু সর্ববহিস্থ স্তরে তোমার একটা ইলেকট্রন থাকে। তার মানে কোন মৌলের গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় বা যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে কি বলবো, আয়নীকরণ শক্তি। তাকে কি বলবো, আয়নীকরণ শক্তি। লিথিয়ামের ক্ষেত্রে আমি আবার একটু দেখাই। লিথিয়াম গ্যাস ছিল, তারপর কি লিথিয়াম একটা আয়ন, মানে একটা ইলেকট্রন সরে গিয়ে একটা আয়ন, মানে একটা ইলেকট্রন নির্গত হয়েছে। একটা নির্গত করাতে তার ডেল এইচ মানে হচ্ছে তার শক্তি, তাপমাত্রা হয়েছে 572.3 কিলোজুল পার মোল। তার মানে লিথিয়ামকে গ্যাসীয় অবস্থায় একটা ধনাত্মক আয়নে পরিণত করতে, মানে একটা ইলেকট্রন অপসারণ করতে আমার 572.3 কিলোজুল শক্তি তাকে দিতে হয়েছে বা তাপ তাকে দিতে হয়েছে, একই কথা। তাহলে লিথিয়ামের আয়নীকরণ শক্তি কত, 572.3 কিলোজুল পার মোল। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে লিথিয়ামের একটা ইলেকট্রন আমি সরালাম, লিথিয়ামের কি 2 নাম্বার ইলেকট্রন আমি কি সরাতে পারবো? আমি একটু দেখি তাহলে লিথিয়ামের 2 নাম্বার ইলেকট্রন আমার সরানো সম্ভব কিনা। লিথিয়ামে যখন একটা ইলেকট্রন সরে যায় তখন বহিস্থ স্তরে ইলেকট্রন থাকে কয়টা, একটা, দুইটা।
তার মানে এখন প্রশ্ন হচ্ছে আমি এই ইলেকট্রনটাকে এবং এই ইলেকট্রনটাকে সরাতে পারবো কিনা। পারবো। কিভাবে পারবো? যখন আমি এই দ্বিতীয় ইলেকট্রনটাকে সরাবো, আমি যে প্রথম ইলেকট্রন সরিয়ে ফেলেছি, যখন প্রথম ইলেকট্রন সরিয়ে ফেলেছি তখন সেটাকে আমার বলা হবে আয়নাইজেশন এনার্জি, মানে আইই। বলেছি না, এটাকে আইই বলা যায়, IE1, মানে এটা প্রথম আয়নীকরণ এনার্জি। দ্বিতীয় ইলেকট্রনটাকে যখন আমি সরাবো সেটাকে তখন বলা হবে আয়নীকরণ এনার্জি 2, আয়নীকরণ এনার্জি 2। এবং তৃতীয় ইলেকট্রনটাকে যখন আমি সরাবো তখন সেটাকে বলবো হচ্ছে আয়নীকরণ এনার্জি 3। প্রথম ইলেকট্রনটাকে সরাতে যেই শক্তি লাগতেছে, দ্বিতীয় ইলেকট্রনটাকে সরাতে তার চেয়ে বেশি শক্তি লাগতেছে, তৃতীয় ইলেকট্রনটাকে সরাতে তার চেয়েও বেশি শক্তি লাগতেছে। তার মানে জেনারেলি এই সম্পর্কটা এরকম হবে, IE1 less than IE2 less than IE3। তার মানে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হবে এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে তৃতীয় আয়নীকরণ শক্তি বেশি হবে। এটা হচ্ছে স্বাভাবিক রুলস, মানে নর্মাল অর্থে এটাই বোঝায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। সেই ব্যতিক্রমটা কেন হয়? সেই ব্যতিক্রমটা জেনারেলি হয় ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। কখনো কখনো আমরা দেখা যায় যদি ডি ব্লক মৌলের ক্ষেত্রে চিন্তা করি বা যে কোনো স্টেবল কোন একটা মৌলের বিন্যাসের ক্ষেত্রে চিন্তা করি, স্টেবিলিটির উপরে হচ্ছে মৌলের কি বলবো ইলেকট্রন গুলো তত বেশি স্টেবল অবস্থায় থাকে। সেই স্টেবল ইলেকট্রনকে বের করতে বেশি শক্তি প্রয়োজন হবে জেনারেলি। অনেক সময় দেখা যায় শেষের ধাপে ইলেকট্রনটা দেওয়ার পরে একটা মৌল বেশি পরিমাণ স্ট্রং হয়ে যাচ্ছে, তার ইলেকট্রন তত বেশি স্টেবল অবস্থায় থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে দ্বিতীয় ইলেকট্রনটা অথবা তৃতীয় ইলেকট্রনটা সরাতে গেলে আমার একটু বেশি শক্তি হয়তো প্রয়োজন হয়ে যেতে পারে। ঠিক আছে, যেখানে হচ্ছে বেশি শক্তি প্রয়োজন হতে পারে, এরপরটা অপারেশন করতে গেলে আমরা আরেকটু কম হয়ে যেতে পারে। তার মানে আয়নীকরণ এনার্জি 2 থেকে আয়নীকরণ এনার্জি 3টা কখনো কখনো কমেও যেতে পারে। এটা ব্যতিক্রম ক্ষেত্রে, সেটা আমরা উদাহরণ দিয়ে তখন আমরা দেখবো। ঠিক আছে, এখন আরেকটা উদাহরণ আমি দেই। দেখো, হাইড্রোজেনকে আমি গ্যাসীয় অবস্থায়, হাইড্রোজেনের সর্বস্থিত স্তরে আছে একটাই ইলেকট্রন, সেই ইলেকট্রনকে যখন আমি অপসারণ করেছি সেই শক্তিটা হচ্ছে, সেই আয়নীকরণ শক্তিটা হচ্ছে 1312 কিলোজুল পার মোল। হাইড্রোজেনকে গ্যাসীয় অবস্থায় একটা ইলেকট্রন সরানোর ফলে, মানে একটা ইলেকট্রন বের করে দিয়েছি, এই যে প্লাস ইলেকট্রন মানে একটা ইলেকট্রন বের করে দিয়েছি, তখন তার আয়নীকরণ শক্তি মানে হচ্ছে তখন তার শক্তিটা লাগতেছে হচ্ছে 1312 কিলোজুল পার মোল। হিলিয়ামের গ্যাসীয় অবস্থায় আমি একটা ইলেকট্রন যখন অপসারণ করব তখন সেই ক্ষেত্রে আমার লাগতেছে তাপ 2372.8 কিলোজুল পার মোল। দেখো কতটা পার্থক্য, একটা হাইড্রোজেনের বহিঃস্থিতি থেকে একটা সরানোর ফলে 1312 আর হিলিয়ামের একটা সরানোর পরে 2372, অনেক বেশি, অনেক গুণ বেশি না? কেন? কারণ হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাসের মৌল যার সর্ববহিঃস্থিত স্তরে দ্বিত্বক গঠন থাকে, মানে দুইটা ইলেকট্রন থাকে, এবং দুইটা ইলেকট্রন থাকা মানে সেই স্টেবল অবস্থা, মানে স্থিতিশীল অবস্থা থাকে। কোনো ইলেকট্রন যখন তার বিন্যাসের ক্ষেত্রে যতটা মানে যদি স্থিতিশীল অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে সে কখনোই চাইবে না তার বহিঃস্থিত স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে বা দিয়ে দিতে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যে চাইবে না, সেখান থেকে তোমার যখন ইলেকট্রনটা তুমি অপসারণ করতে চাইবে, স্বাভাবিক সেখানে তোমার শক্তিটাও তত গুণ বেশি তোমাকে প্রয়োগ করতে হবে। এই জন্য হিলিয়ামের সর্বস্থিত স্তর থেকে একটা ইলেকট্রন নিতে গিয়ে তোমার এত বেশি পরিমাণ শক্তি তোমাকে প্রয়োগ করতে হচ্ছে। ক্লিয়ার? এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা আয়নীকরণ শক্তি পর্যায় সারণীর ক্ষেত্রে বাম থেকে ডানে এবং গ্রুপের উপর থেকে নিচে গেলে কিভাবে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হচ্ছে। আমরা তো একটু আগে শিখেছি, তাই না? এটা নির্ভর করতেছে কি পরমাণুর ব্যাসার্ধের উপর, নির্ভর করতেছে কি পরমাণুর ব্যাসার্ধ নির্ভর করতেছে। আয়নীকরণ শক্তিটা বাম থেকে ডানে গেলে কেমন হবে এবং উপর থেকে নিচে গেলে কেমন হবে, সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে।
পরমাণুর ব্যাসার্ধ আমরা জানি বাম থেকে যখন ডানে যায় তখন কমে যায়, ধীরে ধীরে কমে যায়, এবং উপর থেকে যখন নিচের দিকে যায় তখন পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে বা পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে বৃদ্ধি পেতে থাকে। এখন এক্ষেত্রে আয়নীকরণ শক্তি মানে কি, সর্ববহিস্থ স্তর থেকে আমাকে ইলেকট্রন সরাতে হবে, সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রনকে সরাতে হবে। এখন একটু আগে আমি এগুলোর গঠনগুলো আমি দেখেছিলাম, আমি একটু দেখি। এটা হচ্ছে 1.91 পারমাণবিক ব্যাসার্ধ, এটা 1.60, এটা 1.30, 1.18, 1.10, 1.02, 0.99, একটা হচ্ছে 0.95। ওকে, এখন কথা হচ্ছে এই যে পরমাণু ব্যাসার্ধটা তার কমতেছে, কমা মানে কি, তার মানে নিউক্লিয়াস থেকে বাহিরের সেলের দূরত্বটা আস্তে আস্তে সংকুচিত হয়ে কাছে চলে এসেছে। সেটা যখন বাম থেকে ডানে যাচ্ছে সেই স্তর মানে সেই পরমাণুটা তত বেশি নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, তার বহিস্থ স্তরটা, সেই পরমাণু বহিস্থ স্তরটা তত বেশি নিউক্লিয়াসের কাছাকাছি থাকতেছে। যখন নিউক্লিয়াসের কাছাকাছি কোনো পরমাণু বহিস্থ স্তর বেশি কাছে থাকতেছে তখন তার আকর্ষণ বলটা তত বেশি হচ্ছে, এবং সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনটা থাকবে, যে ইলেকট্রন উপস্থিত থাকবে, সেটার সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা ততই দৃঢ় হয়। আমি কি বলছি, বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে কমতে থাকে পারমাণবিক ব্যাসার্ধ। তার মানে বামের প্রথম যে মৌলটা, সেটা মানে তৃতীয় পর্যায়ের প্রথম মৌলটা নিচে, ধরো সোডিয়ামের ক্ষেত্রে শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে যতটা না আকর্ষণে আকর্ষিত থাকবে। ক্লোরিনের ক্ষেত্রে সর্ববহিস্থ স্তরে 7টা ইলেকট্রন আছে, সেই 7টা ইলেকট্রন তার চেয়ে অনেক গুণ বেশি নিউক্লিয়াসের কাছাকাছি থাকতেছে, নিউক্লিয়াসের আকর্ষণ নিউক্লিয়াসের কাছাকাছি থাকতেছে। সেই 7টা ইলেকট্রনকে আমার অপসারণ করা বা সেই 7টা ইলেকট্রনকে আমাকে বের করাটা অনেক বেশি কষ্টসাধ্য, কারণ সেই 7টা ইলেকট্রন নিউক্লিয়াস অনেক কাছাকাছি থাকতেছে, তাই সেগুলোকে সে অনেক বেশি আকর্ষণে ধরে রাখতে পারতেছে, অনেক বেশি। যে কাছে থাকে তাকে তো বেশি তাড়াতাড়ি ধরে রাখা সম্ভব। সেই জন্য সেখান থেকে আমার ইলেকট্রন অপসারণ করা খুব বেশি কষ্টসাধ্য হচ্ছে, এবং সেখানে আমাকে শক্তি অনেক বেশি প্রয়োগ করতে হচ্ছে। এই জন্যই বলতেছে বাম থেকে ডানে যখন যাচ্ছে তখন একটা করে ইলেকট্রন বের করে তাকে ধনাত্মক আধানে পরিণত করতে অনেক বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হচ্ছে, বা হচ্ছে আয়নে পরিণত করতে, ধনাত্মক কি বলছি, আয়ন, তাই তো, প্লাস পজিটিভ আয়নে, এই যে আয়নে পরিণত করতে তাকে বেশি পরিমাণ শক্তি দেওয়া হচ্ছে। এই জন্যই বাম থেকে ডানে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, আয়নীকরণ শক্তি বাড়তেছে। যত বেশি কষ্ট হচ্ছে তত শক্তি বাড়তেছে। আয়নে পরিণত করতে যত কষ্ট হচ্ছে, যত বেশি শক্তি দেওয়া লাগতেছে, তার পরিমাণ তো শক্তির পরিমাণ তো ততই বাড়তেছে, তাই না? তাহলে বাম থেকে ডানে যখন যাচ্ছে তখন আয়নীকরণ শক্তি হচ্ছে বাড়ছে, এবং উপর থেকে নিচে যেহেতু একটা করে সেল বাড়তেছে, তার মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরের বাহিরের স্তরের দূরত্বটা অনেক বেড়ে যাচ্ছে, যার ফলে প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণটাও কমে যাচ্ছে। ফলে শেষ স্তর থেকে আমার ইলেকট্রনটা অপসারণ করা মানে হচ্ছে ইলেকট্রনটাকে বের করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে আমার তুলনামূলক কম শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এই জন্য হচ্ছে উপর থেকে, গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যত যাচ্ছে তত হচ্ছে আয়নীকরণ শক্তি তত কমবে, আয়নীকরণ শক্তি তত কমবে, বাম থেকে ডানে গেলে বাড়বে। তার মানে বিষয়টা এমন। কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ এনার্জি হচ্ছে বাড়ছে, এবং উপর থেকে নিচে গেলে গ্রুপের ক্ষেত্রে আয়নীকরণ এনার্জি কমছে। ক্লিয়ার? এখন আমি দেখো, আমি একটু আগে বলেছিলাম আয়নাইজেশন এনার্জি কিছু ব্যতিক্রম থাকতে পারে, সেটা একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি মানে প্রথম ইলেকট্রনটা অপসারণ করে তাকে ধনাত্মক আধানে পরিণত করতে 496 কিলোজুল পার মোল শক্তি লাগতেছে সোডিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 738 কিলোজুল পার মোল লাগতেছে, অ্যালুমিনিয়াম ক্ষেত্রে
578 কিলোজুল পার মোল লাগতেছে। এখন দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে দ্বিতীয় ইলেকট্রনটা অপসারণের ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে 4562 কিলোজুল পার মোল লাগতেছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1451 লাগতেছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1817 লাগতেছে কিলোজুল পার মোল। এখন দেখো পরিবর্তনটা দেখো, সোডিয়ামের ক্ষেত্রে 496 থেকে 1 লাফে এত গুণ বেড়ে গেছে 4562, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 738 থেকে 1451, ঠিক আছে, 578 থেকে 1817 কিলোজুল বেড়েছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। সোডিয়ামের ক্ষেত্রে এত বেশি হওয়ার কারণটা কি আমি একটু দেখি। সোডিয়ামের সর্ববহিঃ স্তরে একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা অপসারণের পরে সোডিয়ামের তখন দ্বিতীয় স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা? 8টা। একটা ইলেকট্রন থাকে কি তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন অপসারণ যখন হয়ে যায় তখন দ্বিতীয় শক্তি স্তরটা থাকে, সেখানে থাকে 8টা। তার মানে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস সে অর্জন করে, মানে হচ্ছে স্ট্যাবেল স্থিতিশীল একটা ইলেকট্রন বিন্যাস সে অর্জন করে। সেই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থেকে একটা ইলেকট্রন মানে দ্বিতীয় ইলেকট্রনটা তুমি যদি সরাতে যাও, সে তো এমনিতেই বিন্যস্ত আছে, স্থিতিশীল আছে, সে শান্তিতেই ছিল, একটা ইলেকট্রন বেশি ছিল সেটা সে দিয়ে দিতে পারছে, সে এখন শান্তিতেই ছিল। এখন তার কাছ থেকে যদি আরেকটা ইলেকট্রন এখন দাবি করে, তাহলে সে স্বাভাবিক, সে বলবে না যে না আমি তো বিন্যস্ত অবস্থায় ছিলাম, আমার কাছ থেকে এখন একটা নিলে তো আমি আবার অবিন্যস্ত হয়ে যাব, আমার তো আবার আমি অস্থিতিশীল হয়ে যাবো, স্থিতিশীল আমি থাকতে পারবো না। সেই জন্য এই ইলেকট্রনটাকে মানে সেকেন্ড ইলেকট্রনটাকে অপসারণ করতে গেলে তাকে অনেক বেশি পরিমাণ তাপ দিতে হচ্ছে, তাপ দিয়ে তাকে পজিটিভ আয়নে পরিণত করতে হচ্ছে। এই জন্য হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি থেকে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা অনেক বেশি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা হচ্ছে 1451, তার মানে ম্যাগনেসিয়ামের সর্ববহিঃ স্তরে থাকে দুইটা থেকে একটা যখন নিল তখন আয়নীকরণ এনার্জি 1 হলো, একটা নিয়ে যখন একটা পজিটিভ আয়নে পরিণত করেছে। দ্বিতীয়টা যখন নিল তখন কত হলো, 2টা আয়ন নেওয়ার পরে সে কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস তখন অর্জন করে ফেলছে দ্বিতীয়টা। তার মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা যখন গেল, দ্বিতীয়টা নিতে তার বেশি একটা কষ্ট হবে না, কিন্তু দ্বিতীয় থেকে যখন তৃতীয়টা যখন নিতে যাবে তখন তার আয়নীকরণ শক্তি কিন্তু একটু বেড়ে যাবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো প্রথমে দেখো কোনটা দেখো সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি যত, ম্যাগনেসিয়ামের যত, তার থেকে কিন্তু এটা বাড়ার কথা, কিন্তু এটা কি হলো আবার কমে গেছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কমে গেছে, কেন কমে গেছে? কারণ সোডিয়ামের একটা দিলে সে স্থিতিশীল হয়ে যাচ্ছে, সেজন্য সোডিয়ামের ক্ষেত্রে সেটা খুব ইজিলি অপসারণ হয়ে গেছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টা ছিল, সেই 2টা থেকে তাকে একটা অপসারণ করতে হচ্ছে, তাই সেটা সোডিয়ামের চেয়ে কিছুটা বেড়েছে। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটা ইলেকট্রন বহিঃস্থ স্তরে ছিল, তাই অ্যালুমিনিয়াম কি করেছে ম্যাগনেসিয়ামের চাইতেও খুব ইজিয়েস্ট ওয়েতে মানে খুবই তাড়াতাড়ি সে কি হচ্ছে ওই ইলেকট্রনটা সে অপসারণ করে দিয়েছে। কারণ সবাই চায় কিন্তু ইলেকট্রন অপসারণের মাধ্যমে বা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে স্থিতিশীল অবস্থা অর্জন করতে। সব মৌলেরই একটা উদ্দেশ্য থাকে ইলেকট্রন বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করতে পারে কিভাবে, এবং সেই কারণেই কিন্তু মৌলগুলো পরবর্তীতে বিক্রিয়ার মাধ্যমে যৌগ গঠন করতে পারে। সেজন্যই হচ্ছে এভাবে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে হচ্ছে এভাবে তারতম্য হচ্ছে। এবার যাচ্ছি ইলেকট্রন আসক্তি আরেকটা, মানে এর সাথে আয়নীকরণ শক্তি আমার আলোচনা শেষ। আয়নীকরণের উল্টা প্রসেস মানে হচ্ছে বিপরীত প্রসেস হচ্ছে ইলেকট্রন আসক্তি বা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, এটাকে দিয়েও প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন ইলেকট্রন আসক্তিটা কি, যেহেতু আমি বলেছি বিপরীত প্রক্রিয়া মানে কি আগেরটা কি ছিল, একটা ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করছে। এখন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হচ্ছে, একটা করে ইলেকট্রন প্রবেশ করাবে বা একটা করে ইলেকট্রনকে গ্রহণ করে সে কি করবে ঋণাত্মক আয়নে পরিণত করবে। সেই পরিণত করতে যে পরিমাণ শক্তি তাকে কি করতে হচ্ছে, এখানে আগেরটা হচ্ছে শক্তি লাগছে, আর এটা হচ্ছে নির্গত হয়ে যাবে, শক্তি বের করে দিবে। তার শক্তি দেখো আমি ফ্লোরিনের ক্ষেত্রে দেখাই, ফ্লোরিনের সর্ববহিঃ স্তরে আছে কয়টা, 7টা ইলেকট্রন বিন্যাস আমি করেছি। এই 7টা ইলেকট্রন, তার একটা ইলেকট্রন হলে সে কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তাহলে একটা ইলেকট্রন তাকে যখন পুশ করা হবে, যখন ঢুকানোর চেষ্টা করা হবে বা হচ্ছে দেওয়ার চেষ্টা করবে বা সে গ্রহণ করার চেষ্টা করবে, তখন কি করবে কিছু শক্তি তার নির্গত হবে। সেই শক্তি নির্গত আমরা মাইনাস দিয়ে মানে ঋণাত্মক চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব।
এবং এই দেখো ফ্লোরিন গ্যাস একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে বলে সেটা হচ্ছে এই পাশে দেওয়া হয়েছে, এরপর সে ফ্লোরিন গ্যাসে পরিণত হয়েছে। ডেলএইচ হচ্ছে -328 কিলোজুল পার মোল। আমি মনে করি না ইলেকট্রন আসক্তিতে আবার নতুন করে বলা কিছু আছে, যার সংজ্ঞাটা আমি বলি। এক মোল কোন মোলের এক মোল পরিমাণ গ্যাসীয়, কোন মোলের গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ ইলেকট্রনকে গ্রহণ করতে যে পরিমাণ গ্রহণ করে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা দেখলাম কি বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন কি হচ্ছে, আয়নীকরণ শক্তি বাড়ছে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও সেম হবে, বাড়ছে। কেন? কারণ বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি যে কারণে বাড়ছে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সেটা হচ্ছে একটা করে ইলেকট্রন যোগ করতে হবে। একটা করে ইলেকট্রন বের করাটাও যত বেশি সেখানেও যেমন শক্তির প্রয়োগটা করতে হবে অনেক বেশি। একটা করে ইলেকট্রন যখন তুমি অ্যাড করবে বা গ্রহণ করবে সেই ক্ষেত্রেও তোমার শক্তির পরিমাণ অনেক বেশি প্রয়োগ করতে হবে। বিষয়টা এমন না যে গ্রহণ করলে শক্তিটা কমে যাচ্ছে, গ্রহণ করলেও তোমার সেম শক্তি লাগতেছে। সেটা কি হচ্ছে, বাম থেকে ডানে গেলে সে একই কারণ, নিউক্লিয়াসের থেকে বহিঃস্থিরের দূরত্ব কমার কারণে সেটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। মানে আমার অপসারণ করতে একটা ইলেকট্রন গ্রহণ করতে কষ্ট হচ্ছে, তাই আমার ইলেকট্রন আসক্তি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে বাম থেকে ডানে গেলে। তার মানে আমি একটু লিখে ফেলি, বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন ইলেকট্রন এফিনিটি বাড়ছে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন এফিনিটি কি হচ্ছে, কমছে। ঠিক আছে? আমি পর্যাবৃত্ত ধর্মের আজকে এই চারটে আলোচনা রাখলাম। বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার আলোচনা করব। তো তোমাদের এই অনুপাতে তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়া হয়েছে, যে মূলে যে পর্যাবৃত্ত ধর্ম যেগুলো সম্পর্কে আমরা আজকে খুব ভালো করে জেনেছি সেগুলো তোমরা আবার পড়বে। বই তোমাদের এই টপিকসগুলো আছে সেখান থেকে পড়ে, প্লাস হচ্ছে আজকে আমার ক্লাসটা ফলো করে সেটা হচ্ছে সবগুলো হচ্ছে খাতায় একসাথে তুলবে বা নোট করবে। ঠিক আছে? এবং সেই রিলেটেড তোমার বোর্ড এবং স্কুলে, বিভিন্ন স্কুলেও কিন্তু প্রশ্ন এসেছে রিলেটেড, সেইগুলো তোমরা সলভ করবে। সলভ করে যেখানে তোমার সমস্যা হবে সেটাই তোমরা মার্ক করে রাখবে। এটা হচ্ছে তোমাদের কাজ। তো আজকে আমি ক্লাস এতটুকুই রাখলাম। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।